এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করছেন চীনের যোদ্ধারা, দাবি জেলেনস্কির। তুরস্কে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিনিধি লক্ষ্যে সম্পর্ক জোরদার। নাইট ক্লাবে ছাদ ধসে নিহত বেড়ে প্রায় 200। 125% নয়, চীনের পণ্যে মোট শুল্ক 145% জানিয়েছেন হোয়াইট হাউস। ফিলিস্তিনদের বাঁচানোর জন্য বেশি সময় হাতে নেই, জানিয়েছেন জাতিসংঘ। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার। পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের আলোচনার মধ্যে দেশটির 5টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা প্রাপ্তদের সবাই ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে জানিয়েছেন ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট। বুধবার এই সংক্রান্ত এক বিবৃতিতে মন্ত্রী বলেন, পারমাণবিক অস্ত্রের জন্য ইরান সরকারের বেপরোয়া প্রচেষ্টা শুধু যুক্তরাষ্ট্রই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্যই হুমকি। তাই ইরান যেন পরমাণু প্রকল্প অগ্রসর করার মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতা বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেজন্য সবসময় যুক্তরাষ্ট্র চেষ্টা করে যাবে। কোন কোন কোম্পানি ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে। তবে ট্রেজারি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞা পাওয়া 5টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি আগে থেকে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত। এই 2টি প্রতিষ্ঠান হল অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান AOI এবং দ্য ইরান সেন্ট্রিফিউজ কোম্পানি TOSA। এই 2টি সংস্থায় ইরানের পরমাণু কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানের জন্য দায়িত্বপ্রাপ্ত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করছেন চীনের যোদ্ধারা, দাবি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, চীনের যোদ্ধারা রাশিয়ার হয়ে লড়াই করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে চীনের নাগরিকদের রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলেনস্কি। বুধবার ভলোদিমির জেলেনস্কি এই কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে 2 জন চীনের নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তারা রাশিয়ার হয়ে লড়াই করেছিলেন। আরও বেশ কিছু চীনের নাগরিক রাশিয়ার হয়ে যুদ্ধে নেমেছেন। তাদের কাছে এমন প্রমাণ আছে বলে দাবি করেন তিনি। জেলেনস্কির অভিযোগ, বেইজিং এর অনুমতি নিয়ে ওই ব্যক্তিরা রাশিয়ার হয়ে লড়াইয়ে নেমেছেন। সব মিলিয়ে 155 জন চীনের সেনা রাশিয়ার দলে আছেন বলে তারা খবর পেয়েছেন। তাদের নাম ও পাসপোর্টের তথ্য ইউক্রেনের হাতে আছে বলে জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে জানিয়েছিল, তারা পরিস্থিতির দিকে নজর রেখেছে। চীনের নাগরিকদের বারবার জানানো হয়েছে তারা যেন কোনোভাবে অন্য কোনো দেশের সেনাবাহিনীতে যোগ না দেন। তবে জেলেনস্কির অভিযোগের পর নতুন করে কোনো মন্তব্য করেননি চীনের সরকার। তুরস্কে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিনিধি লক্ষ্য সম্পর্ক জোরদার। ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে বড় অবনতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর সেই সম্পর্ক স্বাভাবিক করার দিকে নজর দিয়েছেন। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ থামাতে এক টেবিলে বসছে মস্কো ও ওয়াশিংটন। এবার তুরস্কের ইস্তাম্বুল শহরে আবার একত্র হয়েছেন 2 দেশের প্রতিনিধিরা। তাদের বৈঠকে লক্ষ্য নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা। বৃহস্পতিবার ইস্তাম্বুলের মধ্য অঞ্চলে রুশ কনসুলেটে বেশ কয়েকটি গাড়ি ঢুকতে দেখা যায় রয়টার্সের ভিডিওতে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী 2 দেশের মধ্যে এই বৈঠকে নেতৃত্ব দিবেন ওয়াশিংটনে নতুন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ ও মার্কিন পররাষ্ট্র দফতরের উপ সহকারী মন্ত্রী সোনাটা কাল্টার। মস্কো ও ওয়াশিংটন 2 পক্ষই জানিয়েছে, এই বৈঠকের মূল লক্ষ্য হবে নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কাজ করা। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টেমি ব্রুস বলেছিলেন, এই আলোচনার বিষয়বস্তু ইউক্রেন নয়, 2 দেশের দূতাবাসের কার্যক্রম নিয়ে শুধু বৈঠক হবে। আর বড় পরিসরে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা হবে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির পর। দূতাবাসের কার্যক্রম পরিচালনায় দূতেরা সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ মস্কো ও ওয়াশিংটনের।
নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে প্রায় 200। ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান রিপাবলিকানের রাজধানী সান্তো দমিঙ্গোতে নাইট ক্লাবের ছাদ ধসে পড়েছে। এতে নিহতর সংখ্যা বেড়ে 200 জনের কাছাকাছি পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে মঙ্গলবার সান্তো দমিঙ্গোর জেড-সেট নামের নাইট ক্লাবটি ছাদ ধসে পড়ে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত 184 জন নিহতর পাশাপাশি অনেকে নিখোঁজ রয়েছেন। ঘটনার সময় কয়েকশো মানুষ নাইট ক্লাবের ভিতরে ছিলেন, তবে ঠিক কতজন ছিলেন তার প্রকৃত হিসাব জানা যায়নি। নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপের আশেপাশে ভিড় করছেন স্বজনরা। নিখোঁজদের ছবি নিয়ে অপেক্ষা করছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নাইট ক্লাবটির মঞ্চে গান গাইছিলেন ডোমিনিকান রিপাবলিকানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুবি পেরেজ। তখন হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে যায় এবং ছাদ ধসে পড়ার বিকট শব্দ শোনা যায়। এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, ক্রীড়াবিদ সহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সঙ্গীত শিল্পী পেরেজও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয় বৃহস্পতিবার তার স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করেছে। 125% নয় চীনের পণ্যে মোট শুল্ক 145% জানিয়েছেন হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর আরো কঠোর শুল্ক আরোপ করেছেন। বুধবার চীনের পণ্যের উপর শুল্ক 125% বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। কিন্তু ঠিক তার পরের দিন বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের উপর মোট শুল্ক বেড়ে 125% নয় বরং 145% হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয় শুল্ক বাড়ানোর ব্যাখ্যাও দিয়েছে হোয়াইট হাউস। বলা হয়েছে ট্রাম্পের নতুন ঘোষণায় চীনের পণ্যের উপর শুল্ক 84% থেকে বাড়িয়ে 125% করা হয়েছিল। তবে প্রাণঘাতী মাদক ফ্যান্টালিন নিয়ে বিতর্কে চীনের উপর আগে থেকে আরোপ করা রাখা 20% শুল্ক বর্ধিত এই 125% শুল্কের সঙ্গে কার্যকর হবে। ফলে চীনের পণ্যে মোট শুল্কের পরিমাণ দাঁড়াচ্ছে 145%। ফিলিস্তিনদের বাঁচানোর জন্য বেশি সময় হাতে নেই জানিয়েছেন জাতিসংঘ। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণ এবং পশ্চিম তীরে নিপীড়ন থেকে ফিলিস্তিনি জনগণকে বাঁচানোর জন্য খুব বেশি সময় বাকি নেই বলে সতর্ক করেছেন জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক বিশেষ দূত। বার্তা সংস্থা আনাদুলুর বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে জানুয়ারিতে শুরু হওয়ার পর থেকে ইসরায়েল কখনো গাজায় যুদ্ধবিরতি মানেনি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ইসরায়েল তার যুদ্ধাপরাধ বন্ধ করবে না বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় নৃশংসতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহি করার সম্ভাবনা নিয়েও আলবানিজ হতাশা প্রকাশ করেছেন।